তোরা জানিস যে বর্তমানে এই করোনা ভাইরাসের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, তো স্কুল এখন আপাতত ঘোষণা করা হয়েছে যে 10ই জুন পর্যন্ত বন্ধ থাকবে। তো সে কারণে তোদের তো তোরা যেহেতু 10, তোদের পড়ানোটা এগোনোটা আরও বেশি দরকার। হ্যাঁ, বাড়িতে তোরা পড়বি অবশ্যই। আমার শেষ হয়েছিল আমি তোদেরকে জিজ্ঞেস করে মনে পড়লো যে দ্বিতীয় অধ্যায়ে একটা থেকে দুটো টপিক আমার করানো হয়নি, বাদবাকি আমি পুরোটাই পড়িয়ে দিয়েছি। কিন্তু তোদের প্রথম যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেখানে তৃতীয় অধ্যায় অবধি হওয়ার কথা ছিল। তো যেহেতু আগেই ছুটি পড়ে গেল, সেই জন্য আমি শেষ করে উঠতে পারিনি। তো দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকের যে একটা টপিক আমার বাকি ছিল সেটা হচ্ছে বাংলার নবজাগরণ। হ্যাঁ, এইটা নিয়ে আমি একটু তোদের আলোচনা করে দিচ্ছি। ইতিমধ্যে আমি তোদের এই নিয়ে প্রশ্ন দিয়েওছি, বুঝতে পারছি যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, কারণ তোরা এটা সম্পর্কে সেভাবে কিছুই জানিস না, কারণ যেহেতু আমার পড়ানো হয়নি। হ্যাঁ, তো এই বাংলা নবজাগরণটা একটু শুনে একটু এটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এটা। প্রথমত কথাটাই হচ্ছে বাংলার নবজাগরণ। বাংলা মানে জানি সেটা বলার কিছু নেই, তখনকার দিনে যে অবিভক্ত বাংলা, সেই বাংলাতেই ব্রিটিশদের সময়, তোরা আধুনিক ভারতের ইতিহাসই তোদের সিলেবাসে আছে জানিস, ইংরেজদের সময় যে নবজাগরণ হয়েছিল। নবজাগরণ মানে নব মানে নতুন, আর জাগরণ মানে জেগে ওঠা। নতুনভাবে বাংলা জেগে উঠেছিল। এবার হচ্ছে যে বাংলা জেগে উঠেছিল, যে কোন কোন ক্ষেত্রে জেগে উঠেছিল। হ্যাঁ, এটা তো আর জেগে ওঠা মানে বলতেই পারিস যে ঘুম থেকে জেগে ওঠার মতনই। কী কী ক্ষেত্রে জেগে উঠেছিল তোদের মনে থাকবে, হয়তো তোরা আগের ক্লাসেও পড়ে এসছিস। সামাজিক ক্ষেত্রে বাংলা জেগে উঠেছিল। কোন কোন ক্ষেত্রে? রামমোহনের দ্বারা সতীদাহ প্রথা নিবারণ, বিদ্যাসাগরের দ্বারা বিধবা বিবাহ চালু, এছাড়া তারা আরও বাল্যবিবাহ রদ করার চেষ্টা করেছিলেন। তার সাথে আরও অনেক কুসংস্কারের বিরুদ্ধে আরও মহান কিছু ব্যক্তিরা লড়াই করেছিলেন। হ্যাঁ, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলও হয়েছিলেন, তোরা জানিস। এইটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে এগিয়ে যাওয়া। তার মানে এটা নবজাগরণের একটা অংশ। তার সাথে কি আধুনিক সাহিত্যের বিকাশ ঘটছে। এই আধুনিক সাহিত্য কি না, এ সময় জানিসই তোরা যে বাংলার ক্ষেত্রে কি অনেক বাংলা ভাষায় অনেক বই লেখা হয়েছিল। তোরা জানিসই যে রামমোহন, বিদ্যাসাগর থেকে শুরু করে আরও অনেক ব্যক্তিরা অনেক বই লিখেছেন। তা আমাদের বিদ্যাসাগরের অনেক বইয়ের নামও তোরা জানিস। হ্যাঁ, তো কথামালা, বোধোদয়, এগুলো তো আছে। এছাড়া আরও অনেক বই তোরা জানিস যে সেগুলো লেখা হয়েছিল এই সময়। হ্যাঁ, শুধু আধুনিক সাহিত্য মানে শুধু বাংলা সাহিত্যের উন্নতি এই সময় কিন্তু হচ্ছে না, এই সময় কিন্তু ইংরাজি সাহিত্যেরও উন্নতি হয়েছিল। কারণ সেই সময় ইংরাজি যে স্কুলগুলো হচ্ছে সেগুলোতে তো আর বাংলা বই পড়ানো হতো না, সেগুলোতে তো ইংরাজি বই পড়ানো হবে। আর বিদ্যাসাগর, রামমোহন যে বইগুলো লিখছেন এগুলো বেশিরভাগই হচ্ছে কি যে বাংলা সাহিত্য সম্পর্কিত। কিন্তু সেই সময় অঙ্ক, তার সাথে বিজ্ঞান, এগুলোর জন্য যে বই, সেগুলোর মাধ্যমটাই কি ইংরাজিতে বই লেখা হচ্ছে। তার মানে আধুনিক সাহিত্যের বিকাশ ঘটছে। তাহলে এটাও নবজাগরণের একটা অঙ্গ। তার সাথে বলা যেতে পারে আধুনিক শিক্ষা আর বিজ্ঞান চর্চা। হ্যাঁ, এই যে মানে শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা মানে আধুনিক শিক্ষা মানে কি পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা মানে কি ইংরাজি শিক্ষা। ইংরাজি শিক্ষার এই সময় বিস্তার হচ্ছে। ইংরাজি শিক্ষা মানে তোরা জানিসই এই সময় যে স্কুলগুলো অনেক ইংলিশ মিডিয়াম স্কুল এই সময় চালু হচ্ছে, ইংরাজি মাধ্যম স্কুল, তার মধ্যে অনেক মিশনারি স্কুল হচ্ছে। তোরা জানিস জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হচ্ছে। হ্যাঁ, এরকম অনেক স্কুল এই সময় কিন্তু ইংরাজি মাধ্যম স্কুল এই সময় তৈরি হচ্ছে। আর সেখানে পড়ানোই হচ্ছে কি প্রধানত বিজ্ঞান শিক্ষার জন্য বা ইংরাজি শিক্ষার জন্য এই স্কুলগুলো চালু হচ্ছে। আর তার সাথে আরেকটা কি, ধর্মের ক্ষেত্রে উদারতা দেখা দিচ্ছে, মানে ধর্মীয় উদারতা, এটাও নবজাগরণের একটা অংশ।
হ্যাঁ, সেই ধর্মীয় উদারতাটা কি? ধর্মীয় উদারতা এখানে বলতে বোঝানো হচ্ছে যে ধর্মের ক্ষেত্রে উন্নতি, মানে আগের মানুষ গোঁড়া ছিল, হ্যাঁ, অনেক ধর্মের কুসংস্কার ছিল, আস্তে আস্তে মানুষও বুঝতে পারছে, এই রামমোহন বিদ্যাসাগর এরা যখন উদ্যোগ নিয়ে সমাজ সংস্কার করছে, আস্তে আস্তে অনেক রক্ষণশীল গোঁড়া ব্যক্তিরাও বুঝতে পারছে যে না, হিন্দু ধর্মের মধ্যেও এমন কিছু সংস্কার ঢুকে আছে যেগুলোকে দূর করতে হবে, নালে কিন্তু হিন্দু ধর্মকে মানে হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো এই চারটে বিষয়ই বলা যেতে পারে বাংলার নবজাগরণের অঙ্গ ছিল। একটা হচ্ছে পাশ্চাত্য মানে ইংরাজি শিক্ষা ও বিজ্ঞান চর্চা, একটা হচ্ছে ধর্মীয় উদারতা, একটা হচ্ছে সমাজ সংস্কার, আর একটা হচ্ছে আধুনিক সাহিত্যের বিকাশ। এবার হলো এটা হলো নবজাগরণের অঙ্গ। এবার এই যে হঠাৎ করে ইংরেজি শিক্ষার বিস্তার হচ্ছে, ধর্মের ক্ষেত্রে মানুষ গোঁড়ামি মুক্ত হচ্ছে, সমাজ সংস্কার হচ্ছে, নতুন নতুনভাবে নতুন অনেক বাংলা বা ইংরাজিতে অনেক বই লেখা হচ্ছে, এগুলো কেন হঠাৎ করে বাংলাতে কেন এটা হচ্ছে? কেন? কারণ এটা পুরোটাই হচ্ছে বলা যেতে পারে ইংরেজদের সাহায্যে কিছুটা, বা ইংরেজরা ভারতে আসার ফলে ভারতীয়রা অনেক ইংরেজদের অনেক আদর্শ সেইগুলোকে তারা গ্রহণ করছে। কি সেই জিনিসগুলো? সেটা হচ্ছে যুক্তিবাদ, মানে যে সব কিছুকে যুক্তি দিয়ে মানতে হবে। যদি হঠাৎ কোনো ঘটনা ঘটে তো সেইটা কোনো যুক্তি না দেখালে অনেকে সেটা মানতে চাইছে না, যে যুক্তি দেখিয়ে সেটাকে মানতে হবে, সেটা হচ্ছে যুক্তিবাদ। মানবতাবাদ, মানবতাবাদ মানে সব কিছুর উপরে গুরুত্ব দিতে হবে মানুষ, সবার উপরে মানুষ, হ্যাঁ। তার সাথে হচ্ছে উদারতাবাদ, মানে বেশিরভাগ মানুষের যাতে ভালো করা যায়, সেটা হচ্ছে উদারতাবাদ। আরেক এইগুলোর দ্বারা মানুষ প্রভাবিত হচ্ছে। কোথাকার মানুষ? বাংলার মানুষ এগুলোর দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে তিনটে বিষয় কি? যুক্তিবাদ, মানবতাবাদ আর উদারতাবাদ। এগুলো কোত্থেকে আসছে? এগুলো পুরোটাই আসছে ইংরেজদের মাধ্যমে, হ্যাঁ। এগুলো কিন্তু ভারতে এই জিনিসটা খুব একটা ছিল না। এই তিনটে আদর্শেরই জন্ম কিন্তু পাশ্চাত্যে, মানে ইউরোপে। ইউরোপ থেকে এই তিনটে আদর্শ ভারতীয়দের বিশেষত বাংলার মধ্যে প্রবেশ করছে, আর বাংলার মধ্যে প্রবেশের ফলে এই বাঙালিদের উদ্যোগেই বাংলায় শুরু হচ্ছে কি? নবজাগরণ, হ্যাঁ। এবার হচ্ছে যে এই যে নবজাগরণ হচ্ছে, এই নবজাগরণটা কাদের মাধ্যমে বাংলায় শুরু হচ্ছে? হ্যাঁ, প্রধানত জানিস যে এই নবজাগরণ বাংলায় হচ্ছে, মানে তখনকার দিনে বাংলার প্রধান যে প্রধান স্থান, বাংলার প্রাণকেন্দ্র বলা যেতে পারে, কেন্দ্র, সেটা ছিল কি? কলকাতা। হ্যাঁ, কলকাতার মানুষদের মাধ্যমে এটা হবে, হ্যাঁ। আর কাদের মাধ্যমে হতে পারে? যখন কোনো ঘটনা ঘটে দেখবি যে সেই জায়গায় যত না গ্রামের মানুষের প্রভাব থাকে তার চেয়ে বেশি প্রভাব থাকে শহরের মানুষের। তাই নবজাগরণের ক্ষেত্রেও একই হয়েছিল, এখানে প্রভাব ছিল প্রধানত শহরের মানুষের। কাদের প্রভাব ছিল? প্রথমেই বললাম কলকাতার মানুষের প্রভাব। কলকাতার কারা? মধ্যবিত্ত শ্রেণী, মানে যারা ইংরেজদের অধীনে চাকরি করছে, যাদের হাতে টাকা পয়সা আছে, হ্যাঁ, এই শিক্ষা আছে, সেই মানুষরা নবজাগরণে সাহায্য করছে। তার সাথে হচ্ছে ধনী ব্যবসায়ী, যাদের ব্যবসা আছে, অনেক টাকা আছে, কারণ এই ক্ষেত্রেও তো টাকা লাগবে, অনেক স্কুল তৈরি করতে, বই ছাপাতে, এর জন্য যে অর্থের প্রয়োজন, সেই পুরো অর্থটার কে দিচ্ছে? ধনী ব্যবসায়ীরা। তার সাথে নতুন জমিদার। নতুন জমিদার কারা? কারণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তোরা জানিস পুরনো জমিদাররা চলে যাচ্ছে গ্রাম থেকে, হ্যাঁ। তখন কিছু নতুন জমিদার আসছে, যারা গ্রামে থাকছে না, তারা কোথায় থাকছে? তারা শহরে থাকছে। গ্রামে অন্যদের দায়িত্ব দিয়ে তারা শহরে থাকছে, সেই জমিদারদেরই বলা হচ্ছে নতুন জমিদার। তাহলে এই তিন ধরনের মানুষ ধরতে গেলে এই নবজাগরণে সাহায্য করছে। তারা কারা? মধ্যবিত্ত শ্রেণী, ধনী ব্যবসায়ী আর নতুন জমিদার শ্রেণীর উদ্যোগে বাংলায় কিন্তু নবজাগরণ শুরু হচ্ছে। এবার যে জিনিসটা তোদের জানতে হবে সেটা হচ্ছে নবজাগরণের, এই যে বাংলায় যে নবজাগরণ দেখা দিচ্ছে, সেই নবজাগরণের তিনটে ধারা ছিল, বা তিনটে ধারা। সেই তিনটে ধারা কি কি? একটা হচ্ছে, দেখ তোরা, একটা হচ্ছে পাশ্চাত্যের উদারপন্থী ভাবধারা, একটা হচ্ছে প্রাচ্যের পুনরুজ্জীবনবাদ বা ঐতিহ্যবাদী ভাবধারা, আর একটা হচ্ছে সমন্বয়বাদী ভাবধারা।
এবার হচ্ছে পাশ্চাত্যের উদারপন্থী ভাবধারা। মানে কি? পাশ্চাত্য মানে পশ্চিমের দেশ, মানে বেশিরভাগটা ইউরোপ। ইউরোপের দেশ থেকে আসছে উদারপন্থী ভাবধারা। উদারপন্থী মানে আমি বললামই যে মানুষের যাতে ভালো হয়, মানুষের যাতে উপকার করা হয়, সেটাকেই তো বলা হচ্ছে উদারবাদ। এই ইউরোপের এই যে ভাবধারা, সেই ভাবধারাটা আমরা বাংলার নবজাগরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর একটা কি? আরেকটা হচ্ছে প্রাচ্যের পুনরুজ্জীবনবাদ। প্রাচ্যের পুনরুজ্জীবনবাদ মানে কি? ভারতের সভ্যতা, মানে ভারতের ইংরেজদের আসার আগে ভারতের তো নিজস্ব কিছু ছিল, সেই নিজেদের যে ঐতিহ্য, নিজেদের যে ভালো দিকগুলো, সেগুলোকে তুলে ধরা। আরেকটা কি বলছি, সেটা হচ্ছে সমন্বয়বাদী ভাবধারা। সমন্বয় মানে এক করা। কাদেরকে এক করা? একটা হচ্ছে পাশ্চাত্যের যে আদর্শ, আর তার সাথে ভারতের যে আদর্শগুলো আছে সেগুলোকে এক করা। মানে ভারতে ইংরেজরা আসার আগে যা যা কিছু ভালো ছিল, তার সাথে ইংরেজদের হাত ধরে যে ইংরেজি শিক্ষা বা জ্ঞান বিজ্ঞান আসছে, তার মধ্যে যা ভালো আছে সেই দুটোকে এক করা। এই তিনটে ধারাকে নিয়ে শুরু হচ্ছে কি বাংলার নবজাগরণ। হ্যাঁ, তার মানে আরেকবার বলি, পাশ্চাত্যের উদারপন্থী ভাবধারা। এই উদারপন্থী ভাবধারা মানে উদারতাবাদ মানে বেশিরভাগ মানুষের ভালো করা। এই উদারপন্থী ভাবধারার ফলে সমাজ সংস্কার ভারতে হচ্ছে, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, নারীরা যাতে শিক্ষা পায়, তাদের যাতে স্বাধীনতা পায়, তার জন্য আন্দোলন হচ্ছে। হ্যাঁ, সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করার প্রথা প্রচলন হচ্ছে। আর প্রাচ্যের পুনরুজ্জীবনবাদ মানে ভারতের সভ্যতার, প্রাচীন ভারতে মানে আগেকার ইংরেজরা আসার আগে ভারতের সভ্যতার যা কিছু ভালো দিক ছিল সেগুলোকে তুলে ধরা। আর একটা হচ্ছে তৃতীয়টা কি সমন্বয়বাদ, মানে ভারতে যা যা ভালো দিক ছিল, মানে প্রথম আর দ্বিতীয়টার সমন্বয় করা। মানে ভারতে যা যা কিছু ভালো ছিল সেগুলোর সাথে পশ্চিমের দেশে বা ইউরোপের যা যা কিছু ভালো সেইগুলোকে একসাথে করা। সেইটাই, এই তিনটে ধারাই হচ্ছে বাংলার নবজাগরণের মূল বৈশিষ্ট্য, বাংলার নবজাগরণের মূল ধারা। বাংলায় এই যে নবজাগরণটা হচ্ছে, এটা প্রথম কিন্তু বাংলায় দেখা যায়নি। প্রথম এটা দেখা গিয়েছিল কোথায়? প্রথম এটা দেখা গিয়েছিল ইউরোপ। ইউরোপের একটি দেশ, সেটা হচ্ছে ইটালি। ইটালিতে প্রথম দিকে এই নবজাগরণটা দেখা গিয়েছিল। ওই জন্যে ঐতিহাসিকরা, বাংলার বা ভারতীয় ঐতিহাসিকরা বলছেন যে ইটালিতে যে নবজাগরণ দেখা গিয়েছিল, হ্যাঁ, তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কি আদৌ বাংলায় ছিল? বাংলার নবজাগরণের সাথে ইটালির নবজাগরণ কি একই রকম ছিল, না তাদের মধ্যে কিছু পার্থক্য ছিল? হ্যাঁ, এবার যেটা বলার যে ইটালির নবজাগরণের সাথে কিন্তু বাংলার নবজাগরণের অবশ্যই পার্থক্য ছিল। আর সেই পার্থক্যটাই তুলে ধরেছেন কে? একজন ঐতিহাসিক হচ্ছেন ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী। তিনি ইটালির নবজাগরণ যেটা দেখা গিয়েছিল তার সাথে আমাদের বাংলায় যে নবজাগরণ দেখা গিয়েছিল তার কি কি পার্থক্য, তাদের এই দুটো জায়গার নবজাগরণের মধ্যে কি কি পার্থক্য ছিল সেটা তুলে ধরছেন। প্রথমত জানিস যে বাংলায় যে নবজাগরণ হচ্ছে সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল কলকাতায়। আর কলকাতা তখন কাদের অধীনে ছিল? ইংরেজদের অধীনে। অন্যদিকে ইটালিতে যে নবজাগরণের কেন্দ্র, বাংলায় নবজাগরণের কেন্দ্র যেমন ছিল কলকাতা, তেমনি ইটালিতে নবজাগরণের কেন্দ্র কোথায় ছিল? ইটালির একটা শহর, সেটা হচ্ছে ফ্লোরেন্স। এই ফ্লোরেন্সে নবজাগরণ দেখা গিয়েছিল। কলকাতা ছিল ব্রিটিশদের অধীনে, কিন্তু ফ্লোরেন্স ছিল স্বাধীন। ফ্লোরেন্সের ক্ষেত্রে নবজাগরণ যেটা হয়েছিল
মানে ইটালির ক্ষেত্রে, তার সাথে কিন্তু বাংলার নবজাগরণের এই জন্য একটা পার্থক্য দেখা গিয়েছিল। কোনো কাজ স্বাধীনভাবে করা আর কোনো কাজ কারোর অধীনে থেকে করা, নিশ্চয়ই দুটোর মধ্যে পার্থক্য হবে। সেই পার্থক্যটাই কিন্তু করে দিয়েছিল বাংলার নবজাগরণ আর ইটালির নবজাগরণের মধ্যে একটা পার্থক্য তৈরি করেছিল। বাংলার নবজাগরণের কেন্দ্র ছিল কলকাতা, যা ছিল ব্রিটিশদের অধীনে, কিন্তু ইটালির নবজাগরণের কেন্দ্র ছিল ফ্লোরেন্স, যেখানে কিন্তু যেটি ছিল স্বাধীন। সেই স্বাধীন থাকার জন্য তাদের শিল্পীরা যেভাবে কাজ করতে পেরেছিল বা স্বাধীনভাবে এগিয়েছিল, বাংলার ক্ষেত্রে কিন্তু সেটা খুব একটা দেখা যায়নি। আর আরেকটা জিনিস, বাংলার নবজাগরণে কারা সাহায্য করেছিল আমি আগেই বলেছি, জমিদাররা সাহায্য করছে, কোম্পানির কিছু কর্মচারী সাহায্য করছে, হ্যাঁ, এছাড়া কিছু যারা ইংরেজদের অধীনে চাকরি করছে তারা সাহায্য করছে, হ্যাঁ। কিন্তু ইটালির ক্ষেত্রে এই নবজাগরণে সাহায্য করেছিল কারা? কিছু ধনী ব্যাংকার আর ব্যবসায়ী, মানে ধনী কিছু ব্যাংক বা ব্যাংকের মালিকরা সাহায্য করছে, আর ব্যবসায়ীরা। কারণ নবজাগরণ মানেই কি, বললাম যে সেখানে সমাজ সংস্কারের ক্ষেত্রে, বই লেখার ক্ষেত্রে, হ্যাঁ, আরও নানা কাজে, স্কুল কলেজ তৈরির ক্ষেত্রে কি লাগবে? অর্থ লাগবে। সে অর্থটা সাহায্য করেছিল কারা? কিছু ধনী, ইটালির ক্ষেত্রে মানে ইটালিতে ফ্লোরেন্সে দেখা গিয়েছিল, সেই ফ্লোরেন্সের কিছু ধনী ব্যাংক আর ব্যবসায়ীরা নবজাগরণে সাহায্য করেছিল। আর বাংলার নবজাগরণে সাহায্য করেছিল কারা? শহরের কিছু জমিদার, কিছু চাকরি, শহরের ইংরেজদের অধীনে চাকরি করা কিছু মানুষ, আর কোম্পানির কিছু কর্মচারীরা এক্ষেত্রে সাহায্য করেছিল। তার মানে দুটো পার্থক্য হলো। আর তৃতীয় যে পার্থক্য সেটা হচ্ছে ইটালিতে কয়েকটি বিষয় নবজাগরণের ক্ষেত্র তৈরি করেছিল। সেটা কি? একটা হচ্ছে বাণিজ্য বিপ্লব, আর একটা হচ্ছে নগর বিপ্লব। বাণিজ্য বিপ্লব মানে ইটালিতে সেই সময় বাণিজ্যে বিপ্লব দেখা গিয়েছিল, মানে ব্যবসা বাণিজ্য অনেকটা উন্নতি হয়েছিল, যা কি করবে ইটালির অর্থনীতিকে আরো মজবুত করেছিল। আর একটা নগর বিপ্লব মানে সেই সময় অনেক শহর বা নগর তৈরি হচ্ছে, যেই দুটো, তার মানে কি এই যে নবজাগরণ, সেটা প্রধান কেন্দ্র কোথায় দেখা গিয়েছিল? আমি বলছি বারবার শহর। তার মানে নতুন করে নগর তৈরি হচ্ছে, মানে তার নবজাগরণকে সাহায্য করার লোকের সংখ্যা বাড়ছে, হ্যাঁ, কারণ নবজাগরণ দেখা গেছে তো প্রধানত শহরে, সেটা বাংলার ক্ষেত্রেও শহরে আর ইটালির ক্ষেত্রেও শহরে, হ্যাঁ। তো ইটালির এই বাণিজ্য বিপ্লব আর নগর বিপ্লব, এই দুটো ইটালির নবজাগরণে সাহায্য করেছিল, কিন্তু বাংলার নবজাগরণের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো বিপ্লব ঘটেনি। তার মানে বাংলার ব্যবসা বাণিজ্যেরও সেই সময় উন্নতি হয়নি, কারণ ব্যবসা বাণিজ্য তখন কাদের অধীনে? ইংরেজদের অধীনে। আর সেই সময় তো বাংলায় শহর বা নগরের সংখ্যা খুবই কম ছিল, প্রধানত বাংলা প্রধানত গ্রাম কেন্দ্রিক ছিল, জানিসই যে কৃষি প্রধান দেশ ছিল। তাই বাংলার নবজাগরণের যে ক্ষেত্রটা, সেটা ইটালির মতো ছিল না, হ্যাঁ। বাণিজ্য বিপ্লব আর নগর বিপ্লব যেভাবে ইটালির নবজাগরণকে সাহায্য করেছিল, তেমনি কিন্তু বাংলার নবজাগরণের ক্ষেত্রে এই ধরনের কিন্তু কোনো বিপ্লব কিন্তু সেই সময় ঘটেনি। এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবজাগরণ, তার চরিত্রটা কীরকম ছিল। প্রথমে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বাংলায় এই যে নবজাগরণ দেখা যাচ্ছে, সেটা কোথায় দেখা যাচ্ছে? শহরে, হ্যাঁ। শহর মানে কলকাতায় এই নবজাগরণ ঘটেছিল, কিন্তু শহরের বাইরেও তো আরেকটা বৃহত্তর অংশ আছে বাংলায়, সেটা হচ্ছে গ্রাম। এই গ্রামে কিন্তু নবজাগরণ পৌঁছতেই পারেনি, হ্যাঁ। এই যে সমাজ সংস্কার বা নতুনভাবে স্কুল তৈরি করা, বই লেখা, এগুলো কি এত গ্রামে পৌঁছেছিল? গ্রামে পৌঁছয়নি। তাই নবজাগরণটা পুরোটাই আটকে ছিল কোথায়? শহরে। দ্বিতীয়ত কি না, এই যে নবজাগরণ হচ্ছে, সেই নবজাগরণে সাহায্য করেছিল কারা? ইংরেজি শিক্ষিত মানুষ। তারা কি শহরের ইংরেজি শিক্ষিত মানুষেরাই প্রধানত এই নবজাগরণে সাহায্য করছে, কিন্তু গ্রামের যে হাজার হাজার মানুষ, কৃষক যারা চাষবাস করছে, তারাই নবজাগরণ সম্পর্কে জানতেই পারেনি, হ্যাঁ। এদের সাথে নবজাগরণের কোনো সম্পর্কই ছিল না। গ্রাম বাংলার খেটে খাওয়া চাষা কৃষকদের সাথে কিন্তু নবজাগরণের কোনো সম্পর্কই তৈরি হয়নি। আরেকটা কি,
তৃতীয়ত বলা যেতে পারে নবজাগরণের চরিত্র সম্পর্কে যে এই বাংলার এই নবজাগরণটা কাদের উপর নির্ভর করে প্রধানত তৈরি হয়েছিল, ব্রিটিশদের উপর। কারণ সেই সময় পুরো ভারতই ছিল ব্রিটিশদের অধীনে, বাংলাও ব্রিটিশদের অধীনে। যে যারা নবজাগরণে এগিয়ে এসেছিল এই ইংরেজি শিক্ষিত চাকরিজীবী মানুষ বা জমিদার শিল্পপতি, তারা সবাই কি মনে করত যে ব্রিটিশ শাসনের দ্বারাই ভারতের সমাজের উন্নতি হবে। তাই তারা মনে করতো এই নবজাগরণে সাহায্য করবে কারা, ইংরেজরা, ইংরেজদের মাধ্যমেই নবজাগরণ ঘটবে। হ্যাঁ, তার মানে তিনটে চরিত্র বললাম। একটা কি বাংলার নবজাগরণ, সেটা কোথায় ছিল, প্রধানত কলকাতা শহর কেন্দ্রিক ছিল, গ্রাম বাংলায় এর কোনো প্রভাব দেখা যায়নি। দ্বিতীয়ত বললাম এই নবজাগরণে সাহায্য করেছিল বা নবজাগরণটা সীমাবদ্ধ ছিল কাদের মধ্যে, প্রধানত পাশ্চাত্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত শহরে মানুষের মধ্যে, গ্রামের মানুষের সাথে এর কোনো যোগাযোগ ছিল না। আর 3 নম্বর কি বললাম, যে এই নবজাগরণ প্রধানত কাদের ওপর নির্ভর করে গড়ে উঠেছিল, ব্রিটিশদের ওপর। নবজাগরণে যারা সাহায্য করেছিল তারা মনে করতো যে ইংরেজদের দ্বারাই ভারতে নবজাগরণ ঘটবে বা ভারত সামাজিক ধর্মীয় শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাবে। এবার এই নবজাগরণের চরিত্র প্রসঙ্গে কিছু ঐতিহাসিকদের নাম চলে আসে। একজন হচ্ছেন অশোক মিত্র। অশোক মিত্র কি বলছেন? অশোক মিত্র বলছেন এই বাংলার নবজাগরণ সম্পর্কে তিনি একটা শব্দ উল্লেখ করছেন, সেটা হচ্ছে বাংলার নবজাগরণ ছিল, তোরা বোর্ডে দেখ, বাংলার নবজাগরণকে তিনি বলছেন কি তথাকথিত নবজাগরণ। হ্যাঁ, আর অন্যদিকে তিনি বাংলার কেন বলছেন তথাকথিত, কারণ তিনি বলছেন এই যে নবজাগরণ, এই নবজাগরণে সাহায্য করছে প্রধানত কোথায়, মানে শহরের মানুষ, এটা প্রধানত শহরেই সীমাবদ্ধ থাকছে, গ্রামের প্রভাব দেখা যাচ্ছে না। মানে পুরো বাংলায় নবজাগরণ যেহেতু ছড়িয়ে পড়ছে না, তাই এই নবজাগরণকে অশোক মিত্র বলছেন কি তথাকথিত নবজাগরণ। অন্যদিকে আরেকজন ঐতিহাসিক বিনয় ঘোষ, তিনি কি বলছেন, এই নবজাগরণ ছিল অতিকথন আর ঐতিহাসিক প্রতারণা। অতিকথন মানে যেটাকে বাড়িয়ে বলা হয়, আর ঐতিহাসিক প্রতারণা মানে ঠকানো। বলছে এই নবজাগরণ ছিল বাড়িয়ে বলা একটা ঘটনা, আর এটা হচ্ছে মানুষকে ঠকানো একটা ঘটনা। কারণ আদেও তিনি বলছেন নবজাগরণ বলে কিছু হয়নি, কারণ নবজাগরণ তো সারা ভারত বাংলায় ঘটেনি, ঘটেছিল শুধু কলকাতা শহরে। তাই জন্য তিনি একে বলছেন, যে বিনয় ঘোষ বলছেন এই নবজাগরণ ছিল অতিকথন আর বা বাড়িয়ে বলা একটি ঘটনা, আর ছিল ঐতিহাসিক প্রতারণা, মানে ঐতিহাসিকভাবে ঠকানো একটা বিষয়। তার মানে অশোক মিত্র আর বিনয় ঘোষ কিন্তু ঠিক বাংলায় যে নবজাগরণ ঘটেছিল তাকে নবজাগরণ বলে মেনে নিতে চাননি। অন্যদিকে কিছু ঐতিহাসিকরা কিন্তু নবজাগরণকে স্বীকার করছেন যে সত্যিই বাংলায় নবজাগরণ হয়েছিল, বাংলার মানুষ সামাজিক ধর্মীয় বা শিক্ষাক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছিল। তারা কারা? সেটা হচ্ছে যদুনাথ সরকার, সুশোভন সরকার, এরা কিন্তু বাংলার নবজাগরণকে নবজাগরণ বলে স্বীকার করে নিচ্ছেন। যদুনাথ সরকারের একটি বই দেখ, হিস্ট্রি অফ বেঙ্গল বইতে তিনি এই নবজাগরণকে, বাংলার নবজাগরণকে কিন্তু নবজাগরণ বলে মেনে নিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা তোরা আমার পড়ানোটা শুনে বোঝার চেষ্টা করিস। হ্যাঁ, আর মাঝে প্রথম দিকে একটা সময় তোরা বোর্ডওয়ার্কগুলোও দেখিস, আমি যে বোর্ডওয়ার্কগুলো তোদের দেখাচ্ছি, আর তার সাথে মাঝে প্রথম দিকে একটা সময় আমার ফোনটা একটু বেজে উঠেছিল। হ্যাঁ, সেটা কিছু মনে করিস না, ওটা একটু অসুবিধা তৈরি হয়েছিল। হ্যাঁ, তো এইটা পড়াটা বোঝ, আর যেটুকুটা তোদের মনে হয় যে অসুবিধা হচ্ছে বা এই জায়গাটা আরেকবার বুঝতে পারছি না, তোরা একটু আমাকে ফোন করিস, আর তাহলে আমি বুঝিয়ে দেবো। আর এটা পড়েই তোরা নিজেরা বাড়িতে যে প্রশ্নগুলো দিয়েছি সেই উত্তরগুলো লেখার চেষ্টা করিস।